যে কথাগুলো আগে বললে না হয় না সেটা আগে একটু বলে নিই। তো প্রথম হচ্ছে অ্যাডমিশন তো হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। হ্যাঁ, সবাই একটু মিউট করে রাখ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে তোমাদের যেই ক্লাসগুলো যারই ক্লাস করো না কেন অবশ্যই মনোযোগ সহকারে করে একসাথে অনেকগুলো এক ধরো আমি ক্লাস করাচ্ছি, ক্লাসে মনে রাখলে আবার হচ্ছে মোবাইলে যেহেতু চ্যাটিং এ করলাম, এরকম করলে হচ্ছে তোমার পড়ার প্রতি ফোকাস থাকবে না। অবশ্যই ক্লাসটা ক্লাসের মধ্যেই থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। এবং তোমরা প্রতিটা যেই স্যারে যেখানেই পড়ো না কেন প্রতিটা প্রশ্ন অবশ্যই প্রশ্ন নিজে করার চেষ্টা করবা। এন্ড খাতায় যখন নিজে করতে চেষ্টা করবে তখন জিনিসগুলো আসলে তোমার মনে হয়, বেশি মনে থাকে। আর এক নাম্বার কাজ হচ্ছে বেসিক যে জিনিসগুলো পড়ানো হবে সেগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবা। এন্ড আমি যেগুলো স্টার চিহ্ন দিয়ে দিব বা বক্স করে দিব ওগুলো তো অবশ্যই তুলবা। তাহলে 2 নাম্বার হচ্ছে যে আমরা বেসিক গুলা পড়ার পরে লিখবা তো অবশ্যই, এবং আমি যে প্রশ্নগুলো দিব এগুলো খাতায় বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবো। আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে যে কুইজ গুলা দিব আর কি। হ্যাঁ, এন্ড আমি অবশ্যই প্রত্যেকটার প্রশ্ন সমাধান করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমার 2টা কাজ। আর 3 নাম্বার কাজ হচ্ছে ক্লাস হচ্ছে সবাই অবশ্যই অবশ্যই যখন আমি প্রশ্ন করব মিউট আনমিউট করে অবশ্যই উত্তর দেব। জাস্ট এইটুকু হচ্ছে প্রথম কাজ। ওকে, এন্ড তারপরে হচ্ছে আমি ক্লাসে কিভাবে পড়াবো সেটা একটু বলে নিই। প্রথম হচ্ছে আমি বেসিক পড়াবো। প্রথমে আমি বেসিক পড়াবো। তোমরা যত যাই পারো না কেন আমি সবাইকে বেসিক পড়াবো, সবাইকে আমার স্টুডেন্ট। তারপর হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান করব, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে, এই 2টা জিনিস। তো আশা করি এইটুকু মনে রাখবা। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। আর আমার পরিচয়টা আমি দেই, আমি সুজন, পড়াশোনা করতেছি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমার 4th ইয়ার চলতেছে। আর আমার ব্যাচ হচ্ছে এইচএসসি 20 ব্যাচ। ওকে, আর কোনো কথা নাই, অবশ্যই খাতা কলম নিয়ে বসো। এন্ড সবাই কে কে আসো একটু প্রেজেন্ট দাও দেখি, তোমাদের মধ্যে কে কে আসো। এসআর, এসআর দ্বারা কি আর হচ্ছে মেহরুন নেসা, তোমরা 2জনই আছো। চলো আমরা প্রথম থেকে শুরু করি। জি স্যার। আচ্ছা, চলো আমাদের এই যে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা, এটা হচ্ছে তোমাদের প্রত্যেক বছর ভার্সিটিতে অনেক প্রশ্ন আসে এন্ড দেখবা তোমরা অবশ্যই। আর এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে আমি সেটার টাইপ ভিত্তিক প্রশ্ন বিগত হচ্ছে 10 থেকে 20 বছর যে প্রশ্নগুলো আসছে সকল ভার্সিটি টাইপ ওয়াইজে আমি নোট করে সলভ করে দেব। ওকে, তাহলে চল আমাদের প্রথম আসবে বল জিনিসটা কি। তো আমরা যেহেতু নিউটনিয়ান বলবিদ্যা পড়তেছি এখানে অবশ্যই আমার বল নিয়ে আলোচনা করা হবে। বল জিনিসটা কি তোমরা সবাই জানো, বল হচ্ছে তোর একটা বস্তু আছে, মনে করো আমার এটা একটা স্থির বস্তু। এই স্থির বস্তুর উপর একটা ফোর্স প্রয়োগ করছো, এই স্থির বস্তুকে তুমি যদি সরাইতে চাও এর মধ্যে কিছু একটা প্রয়োগ করতে হবে। যেইটা প্রয়োগ করলে তুমি এই স্থির বস্তুটাকে তুমি গতিশীল করতে পারো সেটাকে আমার বলা হয় বল। তাহলে এটাকে তুমি কি করে ফেলছো এখন, বি বেগে গতিশীল করে ফেলছো, বি বেগে গতিশীল। এই যে গতিশীলটা যে করলা এটাকে আমাদের বলা হইতেছে বল। আর এই যে প্রয়োগকৃত অংশটাই বল। এখন আমি এরকম না, মনে করো তুমি একটা বলকে ক্যাচ ধরতেছ, এটা একটা বল, এই বলটাকে তুমি গতিশীল আছে, বি বেগে গতিশীল আছে, বেগে গতিশীল। এখন এইটাকে তুমি স্থির করতে গেলে কি করতে হবে, অবশ্যই তোমার এক পাশ থেকে একটা বাধা দেওয়া লাগবে। এইখান থেকে তুমি একটা বাধা দিতেছো, এই যে বাধাটা, এই বাধাটাকেও আমাদের কি বলা হয়, বল বলা হয়। এই বাধাটাকেও, আমি এখানে বলের সংজ্ঞা দিয়েছি, তোমার এই সংজ্ঞাটা লেখা দরকার নেই, যদি চাও তুমি লিখতে পারো। ওকে, চলো তাহলে আমরা বল জিনিসটা পেয়ে গেলাম। তাহলে বল কি, যে স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, স্থির বস্তুর উপর গতিশীল করতে চায় বা গতি বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চায় তাকে কি বলা হয়, আমার
বল বল, আমি এটা তোমাকে বুঝাই দিছি, জাস্ট এই জিনিসটা তোমার মনে রাখলে হবে। তুমি বল জিনিসটাকে একটা গতিশীল বস্তুকে স্থির করার জন্য যেটা প্রয়োগ করা হয়, অথবা স্থির বস্তুকে গতিশীল করার জন্য যেই গতির পরিবর্তন করা হয় তাকে কি বলা হয়? বল বলা হয়। আশা করি এটা কারো কোনো প্রশ্ন নাই। কার প্রশ্ন আছে বল নিয়ে? জি না স্যার, বুঝছি। ওকে, চলো আমরা পরের টপিকটা দেখি। বলের কিছু বৈশিষ্ট্য। বলের বৈশিষ্ট্য। চলো আমরা বলের কি বলছি, বলের বৈশিষ্ট্যটা কি কি? বলের বৈশিষ্ট্য বলা হয়েছে বলের কি আছে? দিক আছে। এখন তুমি যে এখানে একটা বল প্রয়োগ করছো, তাই না? এটার একটা কি নির্দিষ্ট দিকেই তো প্রয়োগ করা লাগছে। তা এটাকে আমার বলের দিক আছে। তা- তাহলে আমার বলের কি আছে? নির্দিষ্ট দিক আছে। তাহলে তুমি কি পাবা? দিক পাবা। বল কি করে? জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। বল তো আর একা একা থাকতে পারে না। ধরো তুমি একটা দিতেছো, হাত দিয়ে তুমি কাউকে চড় দিতেছো, তো চড় দিলে তো একা চড় দিতে পারবে না, তাই না? তার অবশ্যই চড় দেওয়ার পর তার একটা বাধা দানকারী একটা কিছু থাকতে হবে, বা কারো একটা গাল থাকতে হবে। তার জন্য কি বল হচ্ছে কি একটা জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। তারপরে হচ্ছে বল একটা বস্তুর ত্বরণ সৃষ্টি করতে পারে। তোমরা এটা গতিবিদ্যা চ্যাপ্টারে পড়ছো, ত্বরণ কি 9-10-এ পড়ে আসছো, ত্বরণ কি। তো এই জিনিসগুলা আমরা পারবা। তাহলে বস্তুটার উপর বল প্রয়োগ করলে সেটা কি হয়? ত্বরণ সৃষ্টি হয়। তারপর হচ্ছে কি বলে কোনো বস্তুর বিকৃতি করতে পারে। আচ্ছা, তোমাদেরকে এখন যদি বলা হয় বিকৃতি জিনিসটা কি, কেউ বলতে পারবা বিকৃতি কি? হ্যালো, একজন মিউট করে বলো দেখি, কেউ একজন বলো। কি বলতে হবে এটা তো ক্লিয়ার বুঝি নাই, আবার বিকৃতি কি? বলে। বিকৃতি জিনিসটা কি? তোমরা যে বিকৃতি বললাম যে বল কোনো বস্তুর বিকৃতি করতে পারে, তাহলে বিকৃতিটা কি? হ্যাঁ, অবশ্যই খাতায় লেখো, তোমরা সাথে সাথে লেখার চেষ্টা করো, তাহলে জিনিসগুলো তোমার মনে থাকবে বেশি। বলো বিকৃতি কি? আচ্ছা দেখো, আমি বলে দিই, বিকৃতি মানে হচ্ছে একটা বস্তুর আকৃতির পরিবর্তন করা। মনে করো আমার এটা একটা বস্তু আছে, এই বস্তুটার উপর তুমি কি করছো? চারপাশ থেকে বল প্রয়োগ করছো বা চাপ দিছো, এই পাশ দিয়ে বল প্রয়োগ করছো। এই বস্তুটা কি আর এরকম থাকবে? এখান থেকে তুমি চারপাশে এক বল ফোর্স প্রয়োগ করছো, তাহলে এই বস্তুটার আমার আকৃতি কেমন ছোট হয়ে যাবে। বা তুমি পন্স বল চিন্তা করতে পারো, এইটাকে আমার বলা হইতেছে বিকৃতি। এটাকে বলা হয় বিকৃতি। আশা করি জিনিসটা মনে রাখবে। আমরা বল পড়লাম, তাহলে এখন এই যে পৃথিবীতে আমাদের কত ধরনের বল আছে, আমরা তো জানি অনেক বল আছে পৃথিবীতে। বলের সংখ্যা কি? অনেক। তো কিন্তু আমরা কিছু বল নিয়ে আমরা আলোচনা করব যেগুলো হচ্ছে মৌলিক। তাহলে আমরা এখন আসো মৌলিক বল জিনিসগুলো আছে। এইখান থেকে তোমার এমসিকিউ আসবে। এখানে এমসিকিউ আসবে কোথায় কোথায় বেশি আসে? যেহেতু আসে, আর ইউতে আসবে, মেডিকেলে আসবে, তারপর হচ্ছে এসএসটিউতে আসবে, আর হচ্ছে সাস্টেও দিতে পারে। এন্ড জিএসটিতে এইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, তবে এই অংশগুলাতে অনেক আসে। আমরা যখন প্রশ্ন প্র্যাকটিস করব তখন দেখব। ওকে, চল আমরা মৌলিক জিনিস বলতে কি বুঝি? আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মৌলিক। মৌলিক মানে কি? যেটাকে ভাঙা যায় না। আমাদের সহজ ভাষা যেটাকে ভাঙা যায় না, বা এটা অন্য কারো কাছ থেকে উৎপন্ন হয় না, সেটাকে আমার কি বলা হয়? মৌলিক বলা হয়। বুঝতে পারছো? তোমরা কি লিখতেছো কেউ? তোমরা কি লিখতেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেখো মৌলিক বল, মৌলিক বল কি বলছে? যে যে সকল বল বা মূল বা স্বাধীন। এই যে দেখো, মূল বা স্বাধীন মানে কি? মানে একাই উৎপন্ন হয়
বা এটা আর অন্য কারো উপর ডিপেন্ডেন্ট না, মানে নিজের মতো করে চলতে পারে। অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বা অন্য কোনো বল এর কোনো রূপ নয়। অন্য কোনো বলের রূপ নয় মানে কি, অন্য কোনো বল দ্বারা কোনো প্রভাবিত হয় না। এই অন্যান্য এই সকল বলের কোনো না কোনো রূপে প্রকাশ করে তাদেরকে বলা হয় মৌলিক বল। তাহলে আমাদের এই যে বলগুলা একটা থেকে আরেকটাতে অন্য রূপে কি হয় প্রকাশ করতে পারে। আচ্ছা, কে আনমিউট করে রাখছে একটু কষ্ট করে মিউট করে ফেলে। হ্যাঁ, তোমার এখান থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের সাধারণত মৌলিক বল হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। কি কি? মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। এখন এইখান থেকে আমার সবগুলো প্রশ্ন নিয়ে প্রশ্নের সবগুলা থেকে আমার কি আসবে? এমসিকিউ আসবে, এই বলগুলোর উৎপত্তি কোথায়। এবং এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে যে মৌলিক বল কয়টি, এটা মনে হয় কেউতে আসছিল খুলনা ইউনিভার্সিটিতে। আচ্ছা, আরেকটা জায়গায় লেখা ভুল হয়েছে, কেউতে প্রশ্নটা আসে। চলো আমরা এই যে মৌলিক বল বা সাধারণত কয় প্রকার? 4 প্রকার। এই একজনের আনমিউট হয়ে রয়েছে, একটু কষ্ট করে মিউট করে দিবা। হচ্ছে যে বলতেছে ভাই বেসিক নিয়ে দিয়ে ম্যাথ করান, হচ্ছে আমি আগেই ক্লাসের শুরুর আগে বলছি আমি বেসিক করাবো, তারপর হচ্ছে এমসিকিউ সলভ করাবো, এন্ড আমি আমার মতো করে ক্লাস কমপ্লিট করে দেবো, যাতে হচ্ছে তোমার কোনো কিছুতে বাদ না থাকে। তুমি বেসিক আগে পড়ছো কিনা আমি জানি না, তা তুমি পড়ে থাকলেও তোমার যদি ক্লাস করতে ভালো লাগে অবশ্যই করবো, আর না হলে তো আদারওয়াইজ কি বলবো। দেখো আমার মৌলিক বল বা মহাকর্ষ বল, এই প্রত্যেকটা বলের জিনিসগুলো আমার এখান থেকে যে জিনিসগুলো লেখা আছে, বিশেষ করে এই টাইপের জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। দেখো মহাকর্ষ বল, মহাকর্ষ বলটা কি? আমরা মহাকর্ষ চ্যাপ্টার পড়ছি। মহাকর্ষ বলটা হচ্ছে যে বলের কারণে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। এখন চলো আমি তোমাকে কিছু উদাহরণ বলি। যেমন মনে করো আমার এখানে একটা বস্তু আছে এম কেজি বল একটা বস্তু, এবং এখানে আরেকটা বস্তু আছে এম কেজি বল একটা বস্তু। তাহলে এটা M1 বল আর এটা হচ্ছে M2 বল। এই দুইটা বস্তুর মধ্যে যে একটা আকর্ষণ বল হবে সেটাকে আমাদের বলা হবে কি মহাকর্ষীয় বল। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার মহাকর্ষীয় বল। ওকে, চল আমার এইটুকু হইলো। তাহলে মহাকর্ষীয় বল, তাহলে মহাকর্ষীয় বল হচ্ছে। এছাড়া তুমি আরো কিছু উদাহরণ দিতে পারো। এই কার্ডটা আনমিউট হয়ে রয়েছে, একটু কষ্ট করে মিউট করো। দেখো এটা হচ্ছে আমার কি মহাকর্ষীয় বল। এছাড়া আমার ধরো পৃথিবী, এটা হচ্ছে একটা পৃথিবী, আর্থ, আর এটা হচ্ছে আমার সান বা সূর্য। এদের মধ্যকার যে আকর্ষণ বলটা এটাও হচ্ছে আমার কি মহাকর্ষীয়। এখন এই যে এই আকর্ষণ যে একটা বল আছে, এই বলটা কি তোমার এমনি এমনি করবে না, অবশ্যই এর কোনো না কোনো কারণ আছে। ওকে, দেখো তাহলে এই বলটা হচ্ছে কি মহাকর্ষ বল। তাহলে আমার মহাকর্ষ বলের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা মনে রাখতে হবে। 1 নাম্বার, এই 4টি বলের মধ্যে সবচেয়ে দুর্বলতম বল, এখানে প্রশ্ন আসতে পারে সবচেয়ে দুর্বলতম বল কোনটা? হচ্ছে কি মহাকর্ষ বল। দেখো এই বস্তু এটা ভূপৃষ্ঠের সকল বস্তুকণা এই বল অনুভব করতে পারে। এটা হচ্ছে তোমাদের পৃথিবী, বা তুমি অন্য কারোর সাথে যে আকর্ষণ হও সেটাও একটা মহাকর্ষ, বা হচ্ছে নিজে নিজে যে আকর্ষণটা হয় সেটাও একটা মহাকর্ষ। কার্ডটা আনমিউট হয়ে গেছে। দেখো তাহলে এটা গেল। এই যে এখন এই যে আকর্ষণ বলটা হইতেছে, এটা কিসের জন্য হইতেছে? একটা কণার জন্যই তো হইতেছে। সেই কণাটার নাম কি? সেটা হচ্ছে একটা গ্রেভিটন নামক এক কণার পারস্পরিক বিনিময়ে কি হয় মহাকর্ষীয় বল লাভ করে। বুঝতে পারছো? আশা করি এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই দুইটা, আরেকটা হচ্ছে এইটা। তো এই দুইটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে দুর্বলতম আর একটা হচ্ছে কি গ্রেভিটন কণা।
লেখা হয়েছে সবাই? লেখা হয়েছে? দেখো এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, এর পাল্লাটা কত? এটার পাল্লা হচ্ছে 80। এই বলের পাল্লাটা হচ্ছে কোথায়? কত পর্যন্ত হতে পারে? অসীম পর্যন্ত হতে পারে পাল্লা। পাল্লা হচ্ছে কি অসীম। অসীম মানে এই বলটা কতটুকু দূরে হতে পারে? একদম নির্দিষ্ট, সীমানাহীন। আশা করি বুঝছো। এখন আসো তারপরটা। তারপরে বল হচ্ছে কি তাড়িৎ চুম্বক বল। এই তাড়িৎ চুম্বক বলটা কি? দেখো তাড়িৎ চুম্বক বল দিয়ে আমার প্রশ্ন আসে। তাড়িৎ চুম্বক বা তড়িৎ চুম্বক বল। ওকে, তাড়িৎ চুম্বক বলটা দেখো, এটা আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারে পড়বো। আশা করি জিনিসটা দেখবা। কি বলছে? দুটি আহিত কণার তাদের আদানের কারণে একে অপরের, মনে করো এটা একটা প্লাস চার্জের বস্তু, এখানে আরেকটা হচ্ছে মাইনাস কিউ চার্জের বস্তু, এদের মধ্যকার যে একে অপরকে যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করতেছে, মনে করো এফ বল আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা এটাকে বলা হইতেছে আমার তাড়িৎ চুম্বক বল। বুঝতে পারছো? তাড়িৎ চুম্বক বল। তা এই তাড়িৎ চুম্বক বল দেখো, এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হইতেছে, কি কোনো কিছুতে একটা বিনিময় করবে, একটা কণা বিনিময় করবে না? এই কণা বিনিময়টাকে, বুঝতে পারছো, এই কণা বিনিময় করবে সেইটাকে একটা আদানহীন কণা, সেই কণার নামটা হচ্ছে ফুটন কণার বিনিময়। ফুটন কণার বিনিময় সে কি করতেছে? এই বলটা লাভ করতেছে। আসো আমরা পরের জিনিসগুলো একটু দেখি। পরের কি বৈশিষ্ট্যগুলাকে কি আছে? বৈশিষ্ট্য দেখো, তাড়িৎ চুম্বক বল মহাকর্ষ বলের চেয়ে কি অনেক বেশি শক্তিশালী, এটা মনে রাখবা। তাহলে অবশ্যই কি আমার তাড়িৎ চুম্বক বল মহাকর্ষ বলের থেকে অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, এটা কতটুকু শক্তিশালী? 10⁻36 গুণ বেশি শক্তিশালী। এটা এমসিকিউ আসে। তাহলে আছে কি তাড়িৎ চুম্বক বল মহাকর্ষ বল থেকে কত গুণ বেশি? তাহলে আমি যদি তাড়িৎ চুম্বক বল হচ্ছে স্ট্যাটিস্টিক ফোর্স ইকুয়াল 10⁻36 হচ্ছে আমার কি গ্র্যাভিটেশনাল ফোর্স, এর কি এত গুণ বেশি। তুমি এটা যদি লেখো এটা লিখতে পারো আর কি। স্ট্যাটিস্টিক ফোর্স কিন্তু 10⁻36 and গ্র্যাভিটেশন বা মহাকর্ষ ফোর্স। দেখো এই যে বলটা উৎপন্ন হইতেছে কাদের মধ্যে হইতেছে? দুটি আহিত কণা। অবশ্যই মনে রাখতে হবে তাড়িৎ চুম্বক বল কি দুটি আহিত কণা। এই বলটা উৎপন্ন হয় কার মাধ্যমে? দুইটা কণা, একটা হচ্ছে ফুটন কণা, এই ফুটন কণার বিনিময় ঘটে। এই ফুটন কণাটা কেমন? বরহীন এবং আদানহীন, এদের কি নাই আদান বা বর নাই। এটা একটা প্রশ্ন আসতে পারে। ফুটন কণার চার্জ কেমন? ফুটন কণার চার্জ 0। ফুটন কণার বর কেমন? বর নেই। এই কণার পারস্পরিক বিনিময়ের ফলে কি হয়? তাড়িৎ চুম্বক বল সৃষ্টি হয়। এখন এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, আমরা ইলেকট্রন, আমরা একটা পরমাণুতে, আমরা পরমাণু পড়ছি না, এই পরমাণুর প্রোটন এবং ইলেকট্রন যে আছে, প্রোটন এবং হচ্ছে কি ইলেকট্রন, এদের মধ্যকার যে আকর্ষণটা থাকে সেটা হচ্ছে আমার কি তাড়িৎ চুম্বক বল। তা মনে রাখবা, প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে কি আমার তাড়িৎ চুম্বক বল। বুঝছো? দেখো তাহলে আমরা যদি এটা বুঝি তাহলে হচ্ছে আমার এখানে আমার আপেক্ষিক পাল্লাটা কত? এটার পাল্লা হচ্ছে কত? অসীম। পাল্লা হচ্ছে অসীম, মনে রাখো। চলো আমার লেখা হয়েছে তোমাদের। দেখো আমি তোমাদেরকে একদম যাতে হচ্ছে কোনো কিছু বাদ না যায় একদম সেভাবেই আমি পড়াবো, যাতে হচ্ছে একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তোমাদের A to Z ক্লিয়ার হয়।
বুঝছো? এই রেসপন্স করতে হবে। জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা পরের টপিকটা পড়ি। সবল নিউক্লিয় বল। দেখো, সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা কি? দেখো, সবল নিউক্লিয় বল, দেখো পরমাণুর নিউক্লিয়াসের নিউক্লিয়ন উপাদানগুলো। এখন পরমাণুর নিউক্লিয়াসের নিউক্লিয়ন উপাদান কি কি তোমরা বলতে পারবা? নিউক্লিয়ন উপাদানগুলো কি কি বলো তো? নিউক্লিয়ন উপাদানগুলো কি? পরমাণুর নিউক্লিয়ন উপাদান হচ্ছে প্রোটন, প্রোটন নিউট্রন। আর হচ্ছে নিউট্রন। এই যে এদের মধ্যকার যে আকর্ষণ বলটা, এই বলটা কি অনেক শক্তিশালী বল না? এরা একটা একটার সাথে আকর্ষণ থাকে। দেখো আমরা পারমাণবিক বোমা জানি না, কি হয় এই প্রোটন এবং নিউট্রনের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়, অনেক শক্তি পাওয়া যায়। দেখো এই এদের মধ্যকার যে আবদ্ধ করে রাখার জন্য যে শক্তিশালী বল হয়, তাকে কি বলা হয়? সবল নিউক্লিয় বল বলে। এটা সংজ্ঞা, এটা তুমি যদি মনে রাখো তাহলে হইলো, আর জিনিসগুলো আসবে আর কি। হ্যাঁ, দেখো তাহলে এটাকে আমাদের কি বলা হয়? সবল নিউক্লিয় বল বলা হয়। এর বৈশিষ্ট্যগুলা কি কি? এর বৈশিষ্ট্য, দেখো সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সবল নিউক্লিয় বল প্রোটন এবং নিউট্রনের নিউক্লিয়াসকে একত্রিত আবদ্ধ রাখে। এই যে এখানে বলে দিছি, প্রোটন এবং নিউট্রনকে কি করে? নিউক্লিয়াস একত্রিত আবদ্ধ করে রাখে, আবদ্ধ করে রাখে। তারপরে আমরা একটু আগে পড়ছি মহাকর্ষীয় বল তড়িৎচুম্বক বল থেকে কত গুণ বেশি শক্তিশালী ছিল? 10⁻36 গুণ। এখন এই যে তাড়িৎ চুম্বক বল থেকেও মহাকর্ষীয় বল কত? 100 গুণ বেশি শক্তিশালী। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় সবল নিউক্লিয় বল মহাকর্ষীয় বলের থেকে কত গুণ বেশি শক্তিশালী, কে বলতে পারবে? বলো তো, কত গুণ বেশি শক্তিশালী হবে? এটা হচ্ছে, তাহলে সবল নিউক্লিয় মহাকর্ষীয় বল থেকে 10⁻38 গুণ বেশি হবে। এটা হচ্ছে আমি সাধারণত প্রসারের বই নিয়ে, অনেক বই হচ্ছে কত হচ্ছে 41 পর্যন্ত হয়, আরেকটা হচ্ছে কত এই 36 থেকে 39 পর্যন্ত। তোমরা যেটা পড়ো আর কি এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এত গুণ বেশি। তাহলে দেখো এখন এই যে বলটা, যে প্রোটন এবং নিউট্রন, মানে পরমাণুর ভিতরে এখানে একটা প্রোটন আছে মনে করো, আর এখানে একটা নিউট্রন আছে। এই যে দুইটার মধ্যে যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা একটা কণার বিনিময়ে ঘটবে, তাই না? সেই কণাটার নাম কি? সেই কণাটার নাম হচ্ছে বোসন কণা। এই বোসন কণার বিনিময়ে কি ঘটে? সবল নিউক্লিয় বল উৎপন্ন হয়। তাহলে গেল, এখানে আমার আরেকটা গুরুত্বপূর্ণ কণা আছে, সেটা হচ্ছে কি? মেসন কণা। মেসন কণার বিনিময়ে কি ঘটে? হচ্ছে আমার সবল নিউক্লিয় বল ঘটে, মেসন কণার বিনিময়ে। এই মেসন কণা হয়। আরেকটা কণা আছে, সেটার নাম আমরা মনে রাখবো, সেটা হচ্ছে গ্লু অন কণা। গ্লু অন কণা। এই যে এখান থেকে যে কণাগুলো আছে, এগুলার জন্য আমি কি সবল নিউক্লিয় বল হয়। তারপরে 4 নাম্বার যে বৈশিষ্ট্য বা 5 নাম্বার বৈশিষ্ট্য, সে কি করে? নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষা করে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষা করে কোন বলটা, এটা হচ্ছে মেডিকেল টাইপের প্রশ্ন, আসতে পারে। অবশ্যই মনে রাখবা, নিউক্লিয়াস স্থায়িত্ব গঠন করে কে? সবল নিউক্লিয় বল। বুঝতে পারছো? তিনটা গেল। এখান থেকে প্রচুর পরিমাণ অ্যাডমিশনের প্রশ্ন আসে, তোমরা দেখবে অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, সব জায়গায় আসে, মনে থাকবে। কার কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ওকে, দুর্বল নিউক্লিয় বল। দেখো, দুর্বল নিউক্লিয় বল, এই বলের এইটা হচ্ছে পাল্লাটা খুবই কম, তাই না? অবশ্য আমার মহাকাশ বলের থেকে একটু বেশি। দেখো যে
তোমরা একটু মিউট করে রাখো, হ্যাঁ? আমি তো ইয়ারফোন দিয়ে রাখছি, সাউন্ড চলে আসছে কানে, তখন ই লাগে। যে স্বল্প পাল্লা বা স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসের অস্থিতিশীল উদ্ভব ঘটে, তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এখন অস্থিতিশীল উদ্ভব ঘটে মানেটা কি? তোমরা হচ্ছে কি তেজস্ক্রিয় মৌল শুনছো, নাম শুনছো? তেজস্ক্রিয় মৌল, এই তেজস্ক্রিয় যে মৌলগুলার এইদের মধ্যে যে মৌলিক কণাগুলোর বিনিময় ঘটে, সেইটাকে আমাদের বলা হয় দুর্বল নিউক্লিয় বল। এদের মধ্যে যে অটোমেটিক বিক্রিয়া ঘটে, বুঝতে পারছো? সেটাকে আমাদের বলা হয় দুর্বল নিউক্লিয় বল। এর বৈশিষ্ট্য কি কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এই যে বলটা উৎপন্ন হয় কোন কণার বিনিময়ে? নিউট্রন কণার জন্য এই বলটা সৃষ্টি হয়, এবং এটা কি অনাহিত কণা, এটা কি আহিত নয়। অনাহিত কণার জন্য কি হয়? দুর্বল নিউক্লিয় বল উৎপন্ন হয়। ওকে, তারপর দেখো এই যে দুর্বল নিউক্লিয় বলে কি আরেকটা কণা ক্ষয় হয়, সেটা হচ্ছে আমার কি বিটা কণার ক্ষয় হয়। ক্ষয়, এটা গেল। তাহলে আমরা কয়টা পেলাম? চারটা বল না? চারটা বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল কোনটা? আচ্ছা, আমি তার একটু ক্রম দেখি শক্তিশালীটার। শক্তিশালীর ক্রম। আচ্ছা, তোমরা কেউ একজন বলো এখন শক্তিশালী ক্রম কি কি হবে? সবচেয়ে বেশি শক্তিশালী কোনটা? সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তার থেকে কম কোনটা? তাড়িৎ চৌম্বক বল, তাড়িৎ চৌম্বক বল। তার থেকে কি দুর্বল নিউক্লিয় বল বল হচ্ছে। তারপরটা হচ্ছে কি মহাকর্ষীয় বল, বল। এটা অবশ্যই মনে রাখো, এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে। কারো কোনো প্রশ্ন আছে এর বাইরে? তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। আচ্ছা, চলো আমরা এখন এটার এমসিকিউ গুলা দেখবো। দেখো বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো। আচ্ছা, তোমরা লিখছো? এখান থেকে কিন্তু সব প্রশ্ন এখন করব। জি স্যার লিখছি। ওকে, চলো পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট আসছে। কি বলছে? এই প্রশ্নটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 25-26 সাল। যে আণবিক গঠনের জন্য দায়ী, এখন কার আণবিক গঠন করে? পরমাণু। পরমাণুর আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটা হবে? মহাকর্ষ বল। আচ্ছা, তোমরা কমেন্ট একটা আছে না, দেখো চ্যাট করার একটা অপশন আছে মনে হয়, তাই না? মেসেজ নামে একটা অপশন আছে, সেখানে বলো। হ্যাঁ, মেসেজে সবাই ওখানে করতে পারো, তোমরা আনসার বলতে পারো, 1 নাম্বার দিয়ে এটার আনসার এটা, 2 নাম্বার দিয়ে এটার আনসার। আমি ওইখান থেকে দেখতে পারি। সবাই দ্রুত আনসার করবে, হ্যাঁ, কারণ এটা তোমাদের বেসিক জিনিসগুলা। জাস্ট এ বি সি এইটা লেখো, তাহলে হবে। ইসরাত জাহান রিয়া বলছো তড়িৎ চুম্বক বল। হ্যাঁ, তড়িৎ চুম্বক বল। তাহলে আরেকজন আছো না? আরেকজন কে আছো ক্লাসে? তার আনসার কোনটা হবে? তড়িৎ চুম্বক বল। চলো পরের প্রশ্ন। বলছে নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী বল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18তে আসছে, বলো কোনটা? নাম্বার বইলা হচ্ছে ইটা বইলা দিও। মেহরুন, তুমি কি ক্লাসে আসো? জি স্যার আসছি। আচ্ছা,
আচ্ছা আনসার করে, হ্যাঁ প্রত্যেকটা জিনিসের আনসার করে। ওকে দেখো তাহলে কোনটা সবচেয়ে শক্তিশালী, আমি একটু আগে শক্তিশালী এখান থেকে আমি ক্রমটাও লিখে দিই। এখান থেকে সবল নিউক্লিয় বল। এই ওইখানে হচ্ছে চ্যাটের একটা অপশন আছে, এখানে চ্যাট লিস্টে বলো তাহলে সবচেয়ে ভালো হয়। দেখো তাহলে কি সবল নিউক্লিয় বলটা হচ্ছে কি শক্তিশালী বল। তাহলে আমি কি এখানে ক্রম অনুসারে কি লিখবো, গ, তারপর থেকে কোনটা, তারপর হচ্ছে খ নাম্বার, তারপর কোনটা, তারপর হচ্ছে গ, তারপরটা হচ্ছে ক নাম্বার। ওকে আমার এটাই। পরের প্রশ্ন দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 25 এবং 26 আছে, মানে আগের বছর আছে। দেখো মৌলিক বলগুলোর মধ্যে কোন সম্পর্কটি সত্য নয়, মানে কোনটা সত্য নয়, মানে কি হবে এখানে সত্য নয় মানে হচ্ছে মিথ্যা, যা যা তথ্য পড়ছো এখান থেকে মিথ্যা কোনটা। প্রথম প্রশ্ন, মৌলিক বল দেখো প্রকৃতিতে 4 ধরনের মৌলিক বল আছে, তাই না, তাই তো প্রকৃতিতে এটা সত্য। আর মহাকাশীয় বলে তড়িৎচুম্বক বল হচ্ছে বিপরীত বর্গীয়। তাহলে আমার এইটা একটা বিপরীত না, কারণ হচ্ছে কি এটা কি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে, কিন্তু হচ্ছে কি মহাকাশীয় বল কি পজিটিভ থাকে সবসময়, কারণ কি আকর্ষণ করতে পারে বিকর্ষণ করতে পারে। তাহলে আমাদের আনসার কোনটা হবে, খ নাম্বার। সবল নিউক্লিয় বল হচ্ছে কি পাল্লা খুবই বেশি, এবং দুর্বল নিউক্লিয় বলে বাহক কোনটা, এটার বুসন নামে আরেকটা কণা আছে, এটা 2টা কণা ই করে বুসন কণা দুর্বল নিউক্লিয়, একটা হচ্ছে ডব্লিউ বুসন আর একটা হচ্ছে কি জেড বুসন। এই বুসন কণার জন্য অনেক বিজ্ঞানী ধারণা করে সেটা হচ্ছে কি মৌলিক বল বা দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয়, বুঝছো। এখানে দেখো কোথায় জানি লিখছি, এখানে কি আমি লেখা হয়েছে বুসন কণার পারস্পরিক বিনিময়। এই যে বুসন কণার বিনিময়টা ঘটে এটা কোথায় ঘটে জানো, এই যে এইখানেরটা, এটা হচ্ছে প্লুটন এবং নিউটনে, প্লুটন এবং নিউটনে। এবং দুর্বল নিউক্লিয় বলে কিন্তু প্লুটন এবং নিউটনে আছে, বুঝছো, কারণ এটা কি আমার একটা পরমাণুর নিউক্লিয়াস বা ঘটে, সেই জন্য মনে রাখো। চলো পরের প্রশ্নটা, এটা আমার সাস্টার্স, হচ্ছে সাস্ট কত 25 আর হচ্ছে 26, বলো আনসার কি হবে। এই বিশ্বে ইহার বিশ্বে বা এই বিশ্বে ক্রিয়াশীল দুর্বল বল কোনটি, মহাকাশীয়। সহজ একটা প্রশ্ন। চলো তারপরটা হচ্ছে নিচের কোনটি নিউক্লিয়াসের উপাদান সমূহ একত্রিত আবদ্ধ রাখে, এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বল, নিউক্লিয়াসের কোনটা আবদ্ধ রাখে। 5 নম্বর প্রশ্নের আনসারটা কি হবে, নিচের কোনটি, দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এটার আনসার হবে যে সবল নিউক্লিয় বল। দেখো এটা আমরা কি পড়ছি, সবল নিউক্লিয় বল, এগুলো আমি প্রত্যেকটা বৈশিষ্ট্য বলে দিয়েছি। দেখো নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ে সবল নিউক্লিয় বল উৎপন্ন হয়, এটা কোথায় আসছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে, কত 24-25। বলো নিউক্লিয়াসের মধ্যে কোন কণার বিনিময়, সবাই একটু নাম্বার দিয়ে বললো, হ্যাঁ এখানে যে নাম্বারটা আছে নাম্বার দিয়ে বলো। মেহেরুন্নেসা মিতু, জি স্যার, ভুল হয়ে গেছে। দেখো এটার নাম কি, নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ে সবল নিউক্লিয় বল উৎপন্ন হয়। ডাক্তারি, আচ্ছা দেখো আমার এই মুসন কণা আছে না, মেসন কণা, এই মেসন কণার বিনিময়ে
আমার কি উৎপন্ন হয়? আচ্ছা, আমাদের নিউক্লিয় বল উৎপন্ন হয় বা সবল নিউক্লিয় বল উৎপন্ন হয়। আমি লিখে দিয়েছিলাম প্রত্যেকটার, আমার যা যা আসছে সবগুলো আগেই লিখে ফেলছি। দেখো এটাও সেম জিনিস। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কত 16-17, আর এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছে কত 24। তোমার যদি সবগুলা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করো তাহলে তোমার আলাদা কোনো ইউনিভার্সিটি বা এই প্রিপারেশন নেওয়ার দরকার পড়ে না। অনেকে আছে ঢাকা ইউনিভার্সিটির জন্য আলাদা, রাজশাহী বিশ্ববিদ্যালয় আলাদা, জাহাঙ্গীরনগর জন্য আলাদা। আসলে এটা হচ্ছে পুরাটাই ভুল। জাস্ট হচ্ছে তুমি বেসিক ক্লিয়ার করে না, প্রশ্নগুলো সলভ করে দেখো তোমার সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। দেখো রাজশাহী বিশ্ব নিউক্লিয়াসের কোন কণার পারমাণবিক বিনিময় দ্বারা সবল নিউক্লিয় বল উৎপন্ন হয়? কোনটা? মেসন না? জাস্ট মেসন কণা। দেখো এইটা হচ্ছে 9 নাম্বার প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় 16-17 আসছে। কি বলছি বল, কোনটা হবে? কোনটি মৌলিক বল নয়? ইসরাত, রিয়া বলছো 9-এর ক নাম্বার। হ্যাঁ দেখো আমরা মহাকাশীয় বল মৌলিক বল, তারের চুম্বক বল মৌলিক বল, সবল নিউক্লিয় বল হচ্ছে মৌলিক বল, কিন্তু হচ্ছে আমরা কি তারের চুম্বক বল কি মৌলিক বল নয়। এটা হচ্ছে আমার কি স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বা কুলম্ব বল, বা হচ্ছে আমরা চার্জিত বল, যেটাই বলো আর কি। তাহলে এটার আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এটা। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন অনেক আগে আসছে, 15-16-তে। মৌলিক বল কয়টি? সহজ না? 10 নম্বর প্রশ্ন। দশের খ নাম্বার। ইসরাত বলছো ক, মেহরুন খ। এই যে দেখো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে 14, 12, 13, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছে 14-15। মহাকর্ষীয় বল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ তীব্র? এটা একটু আগে দেখছো তাই না? কত গুণ তীব্র? মহাকর্ষীয় বল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ তীব্র বা কত গুণ বেশি? একটু আগে আমি একটা জিনিস বলছিলাম না, তাড়িৎ চুম্বক বল, তাই না? তাড়িৎ চুম্বক বল, এটা আনসার বলো দেখি তোমরা। তাড়িৎ চুম্বক বল হচ্ছে কি মহাকর্ষীয় বল থেকে কত 10⁻36 থেকে 39 গুণ মহাকর্ষীয় বল, তাই না? বল। আর আমরা সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল কত পড়ছো? 100। কার? এই যে তাড়িৎ চুম্বক বলেন না, তাড়িৎ চুম্বক বল। দেখো তাহলে আমি যদি এটাকে একটু হিসাব করি, 100 কিন্তু হচ্ছে 10⁻36 থেকে 39, আর এখানে আমরা কি বলতে পারি হচ্ছে মহাকর্ষীয় বল। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি 10⁻38 থেকে, তাহলে যদি করি 41 এত গুণ, তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে আমার দেখো একটু বেশি 41-42। হ্যাঁ নর্মালি আপেক্ষিক সরলতা হচ্ছে 41 হবে, এখানে হচ্ছে অপশন 42 দেওয়া, তার মানে হচ্ছে কোনটা হবে এ নাম্বারটা, কাছাকাছি। বুঝছো? কয় নম্বর? 11 নম্বর প্রশ্ন। কারো কোনো প্রশ্ন আছে? আমি ম্যাথ করলাম, একটার সাথে আরেকটা যে তুলনা করছিল সেটা থেকে আমরা এই ম্যাথটুকু নিয়ে আসলাম। ওই কারো প্রশ্ন আছে? দেখো তাড়িৎ চুম্বক বলের বাহক কণা কোনটি? খুলনা বিশ্ববিদ্যালয়ে 18-তে আসছে।
এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন। ওকে, দেখো ইসরাত বলছো খ, তাহলে আমরা জানি গুয়নটা হচ্ছে কি মহাকর্ষীয় বল, তাই না? বোসন কণা দুইটা জায়গায় হয়, সবল নিউক্লিয়তে হয়, দুর্বল নিউক্লিয়তে হয়। তাহলে এটা হচ্ছে কি আমার দুই জায়গায়। গ্রেভিটন এটাও কি, আচ্ছা এটা হচ্ছে কি সবল নিউক্লিয় বল, সরি এটা আমি ভুল করছি, এটা সবল নিউক্লিয় সবল, এটা তো সবল এবং দুর্বল দুইটা জায়গায় হয়। আর গ্রেভিটন হচ্ছে কি মহাকর্ষীয়, আর এটা হচ্ছে তাড়িৎ। আনসার কোনটা হবে? ক নাম্বার। এটা দেখো বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী? হচ্ছে 13 নম্বর প্রশ্ন না? তাড়াতাড়ি বলো কোনটা। মেরুন্নেসা মৃত্যু 13 নম্বর হচ্ছে দুর্বল বিটা ক্ষয়ের জন্য আমরা পড়ে আসছি কি দুর্বল নিউক্লিয় বল। এটাই হচ্ছে আমার লাস্ট এমসিকিউ ছিল। এখান থেকে যে জিনিসগুলো পড়লাম, দেখো আমার বল থেকে শুরু করে আমার বেসিক যতটুকু দরকার ছিল সেটুকু আমরা কভার করে ফেলছি। এখন আমরা আসো চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পড়ব, আমাদের নিউটনিয়ান সূত্রগুলো। কারো কোনো প্রশ্ন আছে? এতগুলো জিনিস যা পড়লাম, এতগুলো প্রশ্ন তো তোমাদের কোশ্চেন ব্যাংকেও নাই। না, কোনো প্রশ্ন নেই। ওকে, তোমাদের কে কোনটার প্রিপারেশন নিতেছে? তোমাদের এইচএসসি পরীক্ষা কেমন হয়েছে? স্যার ফিজিক্সে আমার একটু এমসিকিউ মানে খারাপ হয়েছে, এমনি পরীক্ষা ভালো হয়েছে। কেমন মার্ক আসবে এমসিকিউ? হ্যাঁ, মানুষ এমসিকিউ কেমনে খারাপ করে? এমসিকিউ তো সহজ জিনিস। দেখো আমরা নিউটনের গতির সূত্র নিয়ে আলোচনা করব, বুঝতে পারছো? এখান থেকে যে তথ্যগুলা দিব যদি তুমি লিখে রাখো তাহলে তোমার জন্য ভালো, কারণ সামনে প্রশ্ন আসতেও পারে। দেখো তোমরা তো প্রশ্ন লিখতে থিওরিটিকও তো লিখতেছো না? জি স্যার, লিখতেছি। আচ্ছা, কাজে লাগে, অবশ্যই ক্লাসের রিভিউ দিও, পোস্ট করো। দেখো বল সংক্রান্ত সর্বপ্রথম যে ধারণাটা দিচ্ছে, আমরা তো মনে করি নিউটন দিছে, তাই না? না, বল নিয়ে সর্বপ্রথম ধারণা দিচ্ছে বিজ্ঞানী কি গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও ধারণা দেন। দেখো বল সংক্রান্ত ধারণা দেন বিজ্ঞানী গ্যালিলিও। তারপর দেখো এইটা নিয়ে নিউটনের পরে কি করছে, এর উপর ভিত্তি করে স্যার আইজ্যাক নিউটন গতি বিষয়ক সূত্র দেন, থেকে বল সংক্রান্ত সঠিক বৈজ্ঞানিক ধারণা পান। তাহলে এই যে দেখো তারপরে কি করছে, এই গতির বিষয়ক সূত্রাবলী থেকে সে করছে বলের একটা নির্দিষ্ট ধারণা পাইছে। ক্লিয়ার? ধারণা পাওয়া যায়। তারপরে দেখো 1687 সালে আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থে ন্যাচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপাল ম্যাথমেটিকা এই বইয়ে কি করে গতির 3টা সূত্র দিচ্ছে। তুমি কি গতির 3টা সূত্র জানো? গতির 3টি সূত্র দেয়, সূত্র দেন কি কি? চলো আমরা এগুলো নিয়ে একটু দেখি। এখন এই 3টা সূত্র জানার আগে, আচ্ছা 3টা সূত্র আগে আমি জেনে নিই। চলো কি কি আছে।
আর যে লাস্টে জয়েন হয়েছো মিউট করে দিও। যে এখন জয়েন হয়েছো তুমি তো কিছুই বুঝবা না। নাহিদ নাকি তুমি হচ্ছে মিউট করো, হ্যাঁ? না ইসরাত? হ্যাঁ, ওকে, চলো আমরা এই যে গতি যে আমরা ধারণা দিচ্ছে, তাহলে আমরা গতির 3টা সূত্র আছে, সেই 3টা সূত্র একটু পড়ে ফেলি, তারপরে আমরা বিস্তারিত আর কি জানবো। দেখো, আচ্ছা দেখো, আমার প্রথম আসবে জড়তা। তোমরা জড়তা পড়ছো না? আচ্ছা তোমরা তো বলো তো, বস্তুর যে বর মাপো, হ্যাঁ, এই বরটা পরিমাপ করো কিসের উপর ভিত্তি করে? তুমি একটা বস্তুর বর পরিমাপ করো, এটা কিসের উপর ভিত্তি করে? অবশ্যই জড়তার উপর। আসো আমরা জড়তাটা কি সেটা আমরা একটু দেখি, জড়তাটা কি। এখন যে পদার্থ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে কি বলা হয়? জড়তা বলে। মনে করো এটা একটা বস্তু, এটা একটা টেবিল, এই টেবিলের উপর এই বস্তুটাকে তুমি রেখে দিচ্ছ। মনে করো এই বস্তুটা এই টেবিলের উপর রেখে দিচ্ছ, অনেক দিন ধরে রেখে দিচ্ছ। এই বস্তুটা কি থাকবে? এইখানেই থাকবে না? এখান থেকে আর সরবে? সরবে না। বস্তু যেইখানে আছে সেইখানে যে থাকার যে প্রবণতা, সেটাকে আমাদের কি বলা হয়? জড়তা বলা হয়। তা এটা মনে রাখবা, তাহলে জড়তাটা কি? বস্তু যেই অবস্থা আছে সেই অবস্থায় থাকার প্রবণতাকে বলা হয় জড়তা। এখন জড়তা হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, আর এটা হচ্ছে গতি জড়তা। গতি জড়তা, স্থিতি জড়তা কি? যেটা হচ্ছে স্থির অবস্থায় থাকতে চায়। আর গতি জড়তা মানে কি? সেটা যে গতি অবস্থায় থাকতে চায়, গতিশীল অবস্থায় থাকতে চায়, সেটাকে আমার কি বলা হয়? গতি জড়তা বলে। তো অবশ্যই সংজ্ঞাটা মনে রাখবে, জড়তাটা কি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, এই শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছিল। ভর হচ্ছে পদার্থের পরিমাপের একক, বা বস্তুর ভরটা যে আমরা হিসাব করি এম, এটার পরিমাপের একক কি? জড়তা। এখন এই যে, এখন যদি প্রশ্ন করা হয় জড়তার এককটা কি, জড়তার একক, জড়তার একক হচ্ছে কেজি। মাত্রা কত? মাত্রা হচ্ছে এম। এই দুইটা জিনিস মনে রাখতে হচ্ছে বেসিক হিসাব। এন্ড জড়তা কি কোনো দিক আছে? দিক নেই। তো জড়তা কি রাশি? স্কেলার রাশি। এইটুকু হচ্ছে আমার হিসাব। চলো এখানে টুকু সবার লেখা হয়েছে? যারা ছিল একটু জানো? জি স্যার, লিখুন। ওকে, চলো আমরা পরের টপিকটা। আমরা প্রথম সূত্র, প্রথম সূত্র, এই প্রথম সূত্রটা কি আমরা একদম বলতে পারি জড়তার সূত্র, জড়তার সূত্র বলতে পারি। কারণটা কি? কারণ এটা হচ্ছে কি আমাদের কি বলছে দেখো, প্রথম সূত্রটা বাহ্যিক বল প্রয়োগ বস্তুর অবস্থান পরিবর্তন বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। এটাকে আমাদের কি বলা হয়? এটাকে বলা হইতেছে আমার জড়তা। বা আছে এইটা, ধরো আমার এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা, এখন এই বস্তুটা যদি এইখানে থাকে, স্থিরই থাকে, এই স্থির আছে, স্থির আছে, স্থির থাকা মানে কি? এর মধ্যে কি ত্বরণ আছে? এর মধ্যে ত্বরণ নাই। কারণ আমরা কি, গতি না থাকলে তো ত্বরণ থাকবে না। অথবা যদি আমার ব্যাগেরও পরিবর্তন না হয়, ব্যাগের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, তাহলে সেক্ষেত্রেও ত্বরণ নেই। তা এইটুকু হচ্ছে আমার সহজ জিনিস। তাহলে আমরা কি, যে বস্তুর যে অবস্থা আছে সেই অবস্থা থাকার প্রবণতাকে বলা হয় আমাদের নিউটনের প্রথম সূত্র। তাহলে দ্বিতীয় সূত্র আমরা হচ্ছে এখানে আসি। তাহলে আমরা প্রথম সূত্র যা যা পড়লাম, দেখো প্রথম সূত্রটা কি লিখে ফেলছো আশা করি। বাহ্যিক বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থির থাকে চিরকালই,
আর গতিশীল বস্তু কি সমবেগে সামনের দিকে চলতেই থাকে। এখানে যেই জিনিসগুলো এমসিকিউ তোমার জানা লাগবে, এমসিকিউ এর জন্য তোমরা যেহেতু অ্যাডমিশন দিবা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ। কি বলছে? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুর ত্বরণটা কত? শূন্য। তার মানে এইখানে ধরো একটা বস্তু স্থির অবস্থানে আছে, এই বস্তুটা স্থির আছে, স্থির। তাহলে এখন স্থির থাকলে এখানে কোনো বল প্রয়োগ হয়েছে? এখানে এফ সমান কত? শূন্য। তাহলে যদি আমি এফ এর মান যদি শূন্য হয় তাহলে আমার কি ত্বরণটা কত হবে? ত্বরণ এর মানও কত? শূন্য। এটাই লিখে দিছি। এখন শূন্য আরেকটা হবে। জিনিস, ত্বরণ শূন্য। আবার মনে করো একটা বস্তু আছে, এই একটা বস্তু, এই বস্তুটা একটা বেগে গতিশীল আছে, সেটা কি সমবেগ, সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল থাকলে এর মধ্যে ব্যাগ কত? ব্যাগ, ব্যাগটা সমান সমান বেগে যাচ্ছে, তাহলে কি ত্বরণ থাকবে? ত্বরণ থাকবে না। ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য। এবং যেহেতু আমরা সমবেগে যাচ্ছে তাহলে বল নাই, অবশ্যই বল প্রয়োগ হলে ত্বরণ হয়তো। তাহলে বলও কত? বলও শূন্য। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবে, একটা দুইটা। এখন আসো 3 নাম্বার কেসটা। একাধিক বল ক্রিয়া করে বস্তুটি যদি স্থির বা সাম্য অবস্থায় থাকে তাহলে নিট বল কি শূন্য। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু বিস্তারিত এখানে আছে। আচ্ছা, এইটুকু সবার লেখছো? জি স্যার, লিখছি। আচ্ছা, আমার এখানে আসে জি স্যার। এই অংশটুকু। মনে করো এখানে আমার এম বড় একটা বস্তু আছে, এর উপর দেখে আমি অনেকগুলো বল প্রয়োগ করছি। এইখান দিয়ে একটা বল প্রয়োগ করছি, সেটা হচ্ছে F1। মনে করো এদিক দিয়ে F2 বলে টানতেছি, এখানে আমার F3 বলে হচ্ছে আমরা কি করতেছে এই দিক দিয়ে টানা হচ্ছে, এখানে আমার F4 বলে টানা হচ্ছে, তাই না? এই যে প্রত্যেকটা বলে যে এখানে এটার উপর প্রয়োগ করছে, কোন বস্তুটার উপর? এম্বরের বস্তুটা। এখন এই বস্তুটা কোন দিকে যাবে? এর একটা বল লাভ করবে না, সবগুলা মিললা, সবগুলো মিলে তো একটা বল লাভ করে, সেটাকে আমার কি বলা হবে? নিট বল। তাহলে আমরা নিট বলটা কত পাবো? নিট বল, বা আমি এটাকে লিখতে পারি সামেশন অফ এফ। যেহেতু আমরা এটা দিক বল ভেক্টর আছে, দিক উল্লেখ নাই, তাহলে আমি কি সবগুলোর কি যোগফল লিখতে পারি? F1 প্লাস F2 প্লাস হচ্ছে কত F3 প্লাস ডট 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 Fn পর্যন্ত আমি n সংখ্যক বল পর্যন্ত নিতে পারবো। তাহলে দেখো এই বস্তুটা কি অবস্থায় আছে? আমি বলছিলাম কি যদি নিট বল শূন্য হয় বা সাম্য অবস্থায় সাম্য অবস্থায় বা স্থির অবস্থানে থাকে, স্থির অবস্থানে, তাহলে নিট বল শূন্য। যেহেতু নিট বল শূন্য তাহলে আমি কি অবস্থায় কি নিট বল শূন্য, তাহলে অতএব আমি কি লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়াল টু কত? শূন্য। যেহেতু নিট বল শূন্য তাহলে ত্বরণ কি থাকবে? তাহলে ত্বরণ সামেশন অফ এ, এর মানটাও কত? শূন্য। কারণ আমি কি ত্বরণের সাথে সম্পর্ক এই জায়গায় লিখে দিছি যে ত্বরণ শূন্য, বল শূন্য, সমবেগে সমত্বরণে থাকে না, সমত্বরণেও থাকে না। বুঝছো? কারণ প্রশ্ন আছে? জি না স্যার। আচ্ছা, মনে হয় টাইম বেশি নাই, 1 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়। তোমাদের একটা প্রশ্ন দিয়ে ধরি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কই, এটা বল। আচ্ছা, এটা আছে তোমাদের পড়াই নেই, কারণ পড়াইলে আচ্ছা এটা বল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 22-23 সালে আস, কারণ হচ্ছে 4 মিনিট আছে তো। বল এই প্রশ্নটার উত্তর কি হবে?
থেমে থাকা একটি ট্রাক এসে সজোরে আঘাত করলো। থেমে থাকা একটি ট্রাকে এসে সজোরে আঘাত করলো একটি গাড়ি, হ্যাঁ, করলে গাড়ির আরোহীর মাথা পিছনের দিকে পড়ে যায়, পিছনের দিকে পড়ে গেছে। মনে করো এখানে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে স্থির বস্তু, এখানে একটা গাড়ি ছিল ধাক্কা দিচ্ছে, বুঝছো? এখন এখানে একটা ব্যক্তি বসে রয়েছে, মনে করো থেমে থাকা একটা বস্তু ধাক্কা আছে, এই যে ধাক্কা দেওয়ার পরে সে কি করছে, পিছনের দিকে হেঁটে পড়ে। তাহলে ট্রাকটি কোন দিক থেকে আঘাত করছে? এই ট্রাকটা কোন দিক থেকে আঘাত করছে বলো? এই জায়গায় একজন ব্যক্তি বসে, সামনে আঘাত করছে না পিছন দিক থেকে আঘাত করছে? একজন বলছো সামনে থেকে। আচ্ছা তুমি চিন্তা করো, একটা গাড়ি যখন তুমি স্থির অবস্থায় বসে পিছন থেকে এসে ধাক্কা দেয়, তখন তুমি কোন দিকে ফেলবা গাড়িটা? স্থির গাড়িটা তখন কোন দিকে যাবে? সামনের দিকে গতিশীল হবে না? এই গাড়িটা তখন সামনের দিকে যাবে না? এই গাড়িটা যখন এইটা তোমার স্থির অবস্থা, যখন গাড়ি সামনের দিকে যায়, তোমার এই মাথাটাকে স্থির গতির জন্য সে কি করে, পিছনের দিকে হেলে যায়। এটা কি করবে? গাড়িটা পিছন দিক থেকে দিচ্ছে, আনসার কোনটা হবে? পিছন, বুঝছো? এখন ধরো ওই যে ট্রাকটায় ধাক্কা দিচ্ছে, তাই না, ওই ড্রাইভারটা যখন ধাক্কা দেওয়ার ফলে যদি সামনের দিকে হেলে যেত, তাহলে সেটা কি হইতো? সামনের দিক, বুঝছো? আনসার হচ্ছে হলো সি নাম্বারটা। দেখো আছে 1 ঘন্টা টাইম, তবে হচ্ছে অনেক থিওরি এখনো বাকি, তারপরে অনেক এমসিকিউ বাকি। ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা এগুলো সলভ করব। আমি আমার ক্লাসে যতটুকু পড়াবো ওইটুকু যদি তুমি জাস্ট পরবর্তী 10 থেকে 15 মিনিট দেখতে পারো, তাহলে তোমার জিনিসগুলো একদম ইজি হয়ে যাবে, আর পরে আশা করি ভুলবাও না। পরে হচ্ছে আমরা দ্বিতীয় সূত্রটা পড়বো। কথা হচ্ছে যারা হচ্ছে ক্লাস করলে আশা করি বুঝছো। কালকে ইনশাল্লাহ রাতে নিব, আমার 4টা থেকে পড়ানো আছে আবার। সবাই যতগুলো পড়ালাম ওইটুকু খাতায় নোট করে রাখো, যখন ক্লাস শেষ হবে তখন তুমি হচ্ছে হালকা একটু রেস্ট নিয়ে 10 থেকে 15 মিনিট এই জিনিসগুলো পড়ে ফেলো, একবার জিনিসগুলো তোমার খুব সুন্দর করে মাথায় গেঁথে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হচ্ছে ক্লাসে থাকার কথা ছিল অনেক মানুষ, ছিলা 2 জন, তবে হচ্ছে জানি না কতটুকু বুঝাইতে পারছি। ক্লাসে মানুষ না থাকলে অবশ্যই ক্লাস নেওয়াটা খুব টাফ লাগে, আমি এই জন্য জিজ্ঞেস করে করে গ্রুপে অ্যাড করছিলাম। থাকো হ্যাঁ সবাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।